নয়না আপনার বাড়িতে? হ্যাঁ, আমরা ওকে বেনারস স্টেশন থেকে বাড়ি নিয়ে এসেছি। আর রোহন? ও ওকে ওখানে ছেড়ে পালিয়েছে। ও আমার রেপ করেছে স্যার। কোথায় নিয়ে গেছিল? আমি বুঝতেই পারিনি ও আমাকে কোথায় কোথায় নিয়ে যাচ্ছিল। নয়না গুপ্তার কিডন্যাপিং এর ফাইলটা আনসলভড কেসের মধ্যে পড়েছিল। এই কিডন্যাপিং এর পুরো থিওরিটাই বোগাস। আমার এটা মনে হচ্ছে যে ওই নয়না গুপ্তাই রোহনকে নিজের এলাহাবাদে যাওয়ার খবরটা দিয়ে দেয়। আর রোহন ত্রিপাঠী 7ই মার্চ লখনৌ থেকে এলাহাবাদ নয়না গুপ্তার কথাতেই এসেছিল। এই মুহূর্তে রোহন আমাদের হেফাজতে। আর ও যেটা বলছে সেটা আপনাদের বয়ানের সঙ্গে মিলছে না। মালতী দেবী, আপনি এলাহাবাদ চলে আসুন। চাইলে আশিস আর অর্পিতাকেও আনতে পারেন। নয়না, নয়না, এলাহাবাদ যেতে হবে। কেন? এখন এত বছর পর কি হয়েছে মামা? পুলিশ বলছে যে ওরা নাকি রোহনকে পেয়েছে। কেমন আছিস রে? শোনো, ব্যাপারটা কি? পুলিশ যখন থেকে জানিয়েছে রোহনকে পেয়েছে, তোমার তো মুখ পুরো ফ্যাকাশে হয়ে গেছে। এরকম কিছু নয় রেখা। এই সমস্ত খবর শুনে সব মনে পড়ে গেল, ব্যাস। না, নিশ্চয়ই কিছু তো ব্যাপার। হ্যাঁ? তুমি আমায় কিছু লুকোচ্ছ? না রেখা, আমি তোমার কাছ থেকে কিচ্ছু লুকোচ্ছি না। এরকম অকারণে সন্দেহ করো না। আমার টেনশন কম নয়। সেটাই তো, কেন টেনশন করছো? রোহনকে পাওয়া গেছে, সেটা তো ভালো খবর। এবার কি বলতে হবে বাবা? কোথায় আমার ছেলে? সামনে আনুন ওকে। মালতী দেবী, আমরা এখনো শিওর হয়ে বলতে পারছি না ও আদৌ রোহন কিনা। এই ব্যাপারটা আপনি সাহায্য করতে পারেন। আপনারা চিনতে পারেননি ওকে? এত বদলে গেছে আমার ছেলে। এই এই সমস্ত কিছু রোহনের, কিন্তু আপনি আপনি এই জিনিসগুলো কেন দেখাচ্ছেন? রোহন কোথায়? সবচাইতে বড় সন্দেহটা তখন হলো যখন এই কেসের ডিটেলটা সামনে এলো, যে কেন 2012-র 10ই মার্চ রোহন নয়নাকে কিডন্যাপ করে। উদ্দেশ্য যদি কিডন্যাপিং এর ছিল, তাহলে এই কিডন্যাপিং 8ই বা 9ই মার্চ কেন হয়নি? যখন নয়না বাড়িতে সম্পূর্ণ একা ছিল, ওকে কিডন্যাপ করা অনেক সহজ হতো। তাহলে এই কিডন্যাপিংটা 10ই মার্চ কেন হলো? এই প্রশ্নটাই আমার অন্য থিওরির লিড হয়ে দাঁড়ালো। ড্রামা তো আছেই, কিন্তু ড্রামাটা কি সেটা খোঁজ নিতে হবে। কিন্তু ড্রামার একটা অংশ অবশ্যই বলছে যে রোহন ত্রিপাঠী লখনৌ থেকে এলাহাবাদে নিজে নয়না গুপ্তার ডাকাতেই এসেছিল। স্যার, যদি নয়নার কথাতে রোহন এলাহাবাদ এসে থাকে, তাহলে নয়না নিজের ইচ্ছেতে রোহনের সাথে গিয়েছিল। আর নয়নার সাথে হওয়া এই টর্চার, প্রেগন্যান্সি, আর নয়নাকে ওই অবস্থায় ফেলে ও চলে যেতে পারলো? অনেক কিছুই হতে পারে অনিল। আমার প্রথম থেকে এটাই বিশ্বাস যে এই কেসটা কিডন্যাপিং এর কেস একেবারেই নয়। একটা কাজ করো, 10ই মার্চ 2012 লখনৌতে যতগুলো আনআইডেন্টিফাইড বডির কেস রয়েছে খোঁজ নিয়ে দেখো। রাইট স্যার। রোহন ত্রিপাঠী এখন আসেনি, কিন্তু নয়না গুপ্তা এসে গেছে। সেটা হয়তো এই জন্যে যে আমার থিওরি অনুসারে রোহন কখনো নয়নার সাথে আদৌ যায়নি। স্যার, আপনার মতে রোহন 10ই মার্চ 2012-তে মারা যায়? অনিল, আমার সেটা মনে হচ্ছে। আমায় এই সন্দেহটা দূর করতে হবে। হ্যাঁ, এই 4 দিন ধরে যে আমরা সব লোককে কাজে লাগিয়েছি, তারপর গিয়ে এই কেসটা হাতে এসছে। যেটা যেরকম ছিল সেরকমই রয়েছে, কোনো প্রোগ্রেসই হয়নি। 10ই মার্চ 2012-র? হ্যাঁ, আমরা রেল ট্র্যাকের সামনে একটা লাশ পেয়েছিলাম, যেটা কিনা টুকরো অবস্থায় ছিল। এটা 10ই মার্চ 2012 সকালের ঘটনা।
এটা কোনো অ্যাক্সিডেন্টের কেস নয়, এটা একটা মার্ডার। ভিকটিমকে স্ট্র্যাঙ্গুলেট করে মারা হয়েছে। তাহলে ভিকটিমকে মারার পর রেলওয়ে ট্র্যাকে ফেলা হয়েছিল, যাতে মনে হয় যেটা অ্যাক্সিডেন্ট বা সুসাইড কেস। একদমই তাই। হয়তো বডির ওপর থেকে ট্রেন গেছে বলে ভিকটিমের মুখ পুরোপুরি নষ্ট হয়ে গেছে। টাইম অফ ডেথটা কি? অন্তত 24 ঘন্টা, আই মিন 9 মার্চ। এজ কত হতে পারে? ওই 20 থেকে 25 বছরের মধ্যে। শূন্য দেখানো হয়নি তো মনে হচ্ছে হি ইজ নন মুসলিম। শুধুমাত্র ব্রেসলেট আর লকেট ছাড়া আমাদের কাছে উপযুক্ত কোনো প্রমাণ ছিল না। বডিটা 1 সপ্তাহ পর্যন্ত আনক্লেম ছিল, আর কেউ মিসিং কমপ্লেনও করেনি। আমরা অনেককেই শনাক্তকরণের জন্য ডেকেছিলাম এবং পেপারে ছবিও দিয়েছিলাম। আর ফাইনালি আপনারা শেষকৃত্য করে দিলেন। আমরা ভিকটিমের লকেট, জামা কাপড় সব স্টোর রুমে রেখে দিয়েছিলাম, জাস্ট ইন কেস। স্যার, মার্চ 2012 সব কেসের মধ্যে এই কেসটা আমাদের কেসের সবচেয়ে কাছে। 10 মার্চ 2012-এ রেল লাইন ট্র্যাকের ধারে ওই লাশটা পাওয়া যায়। স্যার, এই খবরটা আপনার থিওরিকে পুরো সাপোর্ট করছে। এটা নিশ্চয়ই রোহনেরই লাশ। আর যেহেতু রোহন লখনৌতে ছিল, সেই জন্য রোহনের মাকে বা আত্মীয় বা কাছের জনকে এখানে এলাহাবাদে শনাক্তকরণের জন্য ডাকাই হয়নি, বরং তার উপরে নয়না গুপ্তার কিডন্যাপিং কেস লাগানো হয়। ওকে দোষী প্রমাণ করার চেষ্টা চলে, যেখানে আসল ভিকটিম এই ছেলেটা, এই রোহন ত্রিপাঠী, যাকে কিডন্যাপার বলা হয়েছে। কেননা এখানকার আর লখনৌয়ের টিম পুরো জোর দিয়ে রোহনকেই কিডন্যাপার বলছিল। এই লাশটা ওদের সামনে তখন আসলেও 2-2 4 করতে পারেনি, কেউ সন্দেহ করেনি। কিন্তু এটা যদি হয়ে থাকে যে 9 মার্চ 2012 রোহনকে মারা হয়, তাহলে কিডন্যাপিং এর গল্প এলো কোত্থেকে? কে বানালো আর কেন? মালতী দেবী, যদি এই টি শার্ট, জিন্স আর ব্রেসলেট যদি রোহনের হয় তো আই এম সরি, রোহন আর বেঁচে নেই। ডেথ কিভাবে হয়েছে? ওর বডি কই? মালতী দেবী, এই লকেট আর ব্রেসলেট ওই বডি থেকে পাওয়া গিয়েছিল, যেটা 2012-র 10 মার্চ এখানে এলাহাবাদ থেকে 20 কিলোমিটার দূরে দুরানীনগর রেলওয়ে ট্র্যাকেতে পাওয়া যায়। সম্ভবত এই বডিটা আপনার ছেলে রোহনের। 10 মার্চ 2012? হ্যাঁ, যদিও পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী মৃত্যুটা 2012-র 9 মার্চ হয়েছিল। নয় মার্চ 2012 থেকে? আমার ছেলেটা জীবিত ছিল না? তাই তো মনে হচ্ছে মাসিমা। মালতী দেবী, যেটা আপনি ভাবছেন সেটা হয়তো একদম ঠিক। রোহন না নয়নার কিডন্যাপ করেছিল, না ও এমন কোনো ভয়ঙ্কর কাজ করেছিল যার জন্য ওকে অপবাদ দেওয়া হয়েছে। আমার ছেলে নির্দোষ, নির্দোষ ছিল। আপনার ছেলে রোহন শুধু নির্দোষী ছিল না, এমনকি ওকে খুনও করা হয়। এবার আমরা খোঁজ করব যে দোষীকে। 5 বছর আপনারা বারবার 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 আমাদের একটাই প্রশ্ন করেছেন যে আমরা কি রোহানের কিডন্যাপিং এ সঙ্গ দিয়েছি, আর আমরা বারবার এটা বলেছি যে আমাদের রোহান এরকম করতে পারে না, কিন্তু আপনি আমাদের একটা কথাও শোনেন। আমি মানছি যে আমাদের ডিপার্টমেন্টের ভুল ছিল। 5 বছর আগে আমাদের বোঝা উচিত ছিল ভুলটা কোথায়। 5 বছর ধরে আমি আমার সৎ ভালো নির্দোষ ছেলেটাকে সাপসাপান্ত করেছি, যেখানে ওকে খুন করা হয়েছিল। স্যার, নয়না? হ্যাঁ, কি হয়েছে মা? আঁচল, অর্পিতার ফোন ছিল এলাহাবাদ থেকে, পুলিশ স্টেশন থেকে। ও বলছিল যে রোহন 9 মার্চ 2012 সালে মারা গেছে। কে? কিন্তু এটা কি করে সম্ভব? তো নয়না দিদি কেন মিথ্যে কথা বলল? তাহলে 2 বছর কোথায় ছিল? The number you have called is currently switched off. কি হলো রে হীরা, এখনো ফোনে পাচ্ছিস না? না মা, মা লক্ষ্মী সত্যি সর্ষের তেল আনতে গেছে, তাই না? নাকি অন্য কিছু? বলেছিল তো তেলই, আর আমি তো তাই শুনলাম। সন্ধে হতে চললো, এখনো এলো না কেন?
নয়না, এতদিন তুমি চুপ ছিলে কারণ রেকর্ড অনুযায়ী তোমার কিডন্যাপ হয়েছিল, নিখোঁজ ছিলে। কোথায় নিখোঁজ ছিলে তুমি এতদিন? কোথায় ছিল তোমার মানবিকতা, তোমার বিচার বুদ্ধি? শকুনি মামা ওরফে সুরজ মামা, এই 5 বছর ধরে হয়ে যাওয়া সব ঘটনা এক এক করে বলে যাও, নাহলে এটা মনে রেখো, শকুনির তো শুধু পায়ে বিকলাঙ্গ ছিল। এই থানায় তোমাকে কোন কোন জায়গা বিকলাঙ্গ করব তুমি ভাবতেও পারবে না। আমি তো শুধু ভরে ছিলাম। রাজা উজির আমার জামাইবাবু। 2012 9 মার্চ তোমরা দুজন মিলে রোহন ত্রিপাঠীকে খুন করলে, তাই তো? ধোঁকা দেয়া হয়েছিল আমাদেরকে। আমার নিজের মেয়ে আমাদেরকে ধোঁকা দিয়েছিল। ও আমাদেরকে কথা দিয়েছিল যে রোহনের সাথে সম্পর্ক রাখবে না। আমাদের ভালোবাসা দিন দিন বাড়ছিল। লোকেদের জানার পরও আমরা দেখা করতাম, কিন্তু লুকিয়ে লুকিয়ে। কিন্তু ফোনে কোনোদিনও কথা বলতাম না। বাবার সাথে খারাপভাবে কথা বলেছো তুমি? হ্যাঁ, কিন্তু পরে খুব খারাপ লেগেছে আমার। তুমি বললে আমি ওনাকে ফোন করে সরি বলছি। আরে তুমি ওনাকে কেন ফোনটা দিতে গেলে? আঁচল দেখে নিয়েছিল, তুমি ফোন করেছো। আমি বলেছিলাম তোমাকে কল করবে না, বাবা নজর রাখছে। ফোন করব না, দেখা করব না, তার মানে বেঁচে থাকতেই না করছো? ড্রামা করো না রোহন, আমারও অতটাই কষ্ট হচ্ছে। কিন্তু যতদিন আমাদের একসেপ্ট না করছে, আমাদের এভাবেই থাকতে হবে। আর আমাদের অ্যাকসেপ্ট কবে করবে? যখন আমরা দুজন একটু বড় হয়ে যাব তখন। তুমি ভালো চাকরি পেয়ে যাও, আমি ভালো কলেজে পড়ি। তুমি যতদিন বলবে না আমি ততদিন তোমার জন্য অপেক্ষা করব। কিন্তু এরকম 1 সপ্তাহ ধরে কোনো খবরই নেই, একবারও দেখাও হয় না, আমার দম বন্ধ হয়ে যায়। সেম সেম সেম। রোহনকে আমিই বলেছিলাম কি আমি এলাহাবাদ থেকে এক্সাম দেব। আর সূর্য মামার তো 12 তারিখ ফেরার কথা ছিল রেখা মামির সাথে, কিন্তু উনি 9 তারিখেই চলে আসেন হঠাৎই। 7 তারিখের সন্ধে 8 আর 9 তারিখে রোহন তোমার সাথে ছিল, মানে তোমার সুরজ মামার বাড়িতে ছিল। কেমন আছো নয়না? কেমন যাচ্ছে তোর এক্সাম? মামা, তোমার তো 12 তারিখে আসার কথা ছিল না? মামি ওখানেই আছে? হ্যাঁ, ও তো ওখানেই। ও ভীষণ চিন্তা করছে তুই এখানে একা, ওর কিছু ভালো লাগছে না। আমার অফিসের একটা কাজ এলো, তাই ফিরে এলাম। নয়না, কি ব্যাপার? তোর কি কোনো অসুবিধা হচ্ছে? না না মামা, এরকম কিছু না। নয়না, চা কোথায়? আজকে কিন্তু তোমার টার্ন। নয়না শোনো না, চা বানাবে তো? মামা, এটা না আমার একটা বন্ধু, আমার এক্সামের প্রিপারেশনের জন্য হেল্প করতে এসেছে। তোর এই বন্ধুটার নাম রোহন নয় তো? প্রিপারেশনের জন্য হেল্প করতে এসেছে। তোর এই বন্ধুটার নাম রোহন নয় তো? আমি আমার মেয়ের ওপর খুব ভরসা করেছিলাম। আর ও আমাদের বলেছিল যে, যখন ও আমাকে বলেছিল যে এখন কোনো সম্পর্ক নেই, রোহনের নাম পর্যন্ত নেবে না ও, কিন্তু যখন ও এইরকম করলো তখন আমার মনে হলো আমার পিঠে কেউ যেন একটা ছুরি বসিয়ে দিল। মামা, মামা প্লিজ রোহনকে যেতে দাও এখান থেকে। তুই চুপ করে বসে থাক। তোর বাবা লখনৌ থেকে বেরিয়ে পড়েছে এখানে আসার জন্য। মামা, আমি নয়নাকে সত্যিই খুব ভালোবাসি। আমিও সাবালিকা হওয়া পর্যন্ত ওয়েট করছি। তোকে প্রথমেই মানা করা হয়েছিল না? আর নয়না, তুই কথা দিয়েছিলি না ওর সঙ্গে কথা বলবি না? তোরা দুজন কথা শুনলি না? এবার জামাইবাবু আসছেন, এবার উনি ঠিক করবেন কোনটা করা উচিত কোনটা নয়। সূর্য মামা আমাদের দুজনের ফোন ওনার কাছে রেখে দিয়েছিল। উনি রোহনকে ওর মায়ের সাথেও কথা বলতে দেয়নি। তারপর বাবা ওখানে পৌঁছলো। আঙ্কেল প্লিজ আমাকে ক্ষমা করে দিন প্লিজ। আমি জানি আমি এখানে এসে অনেক বড় ভুল করেছি, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। বাবা,
বাবা ভুলটা আমার, আমি ওকে এখানে ডেকেছি। সব থেকে বড় ভুল তো আমারই। আমি ভেবেছিলাম তুমি আমাকে সম্মান করো, ভালোবাসো তুমি আমাকে। আমি তোমাকে ভালোবাসি বাবা, খুব সম্মান করি তোমার। আঙ্কেল প্লিজ, আঙ্কেল আপনি নয়নার ওপর রাগ করবেন না। নয়নার কোনো দোষ নেই এতে, আমারই দোষ সব। আমি ওর সঙ্গে কন্ট্যাক্ট করি। তুই আমাকে হুমকিও দিয়েছিলিস, যেমন করেই হোক তুই আমাদের মেয়েকে আমাদের চোখের সামনে দিয়ে নিয়ে যাবি। ভুল করে আমার মুখ থেকে বেরিয়ে গিয়েছিল। আমি একেবারেই এরকম নই। যতক্ষণ না আপনারা ঠিকঠাক রাজি হচ্ছেন ততক্ষণ আমি কিচ্ছু করবো না, প্রমিস। বাবা প্লিজ ক্ষমা করে দাও, আমি প্রমিস করছি আমি রোহনের সাথে আর দেখা করব না। বাবা প্লিজ। আঙ্কেল শুনুন, যতক্ষণ না আপনারা রাজি হচ্ছেন ততক্ষণ আমরা দেখা করব না, ফোনও করব না, কিচ্ছু না। এবার যতক্ষণ না আপনি আমাকে ফোন করবেন যে নয়না বিয়ের জন্য রেডি, ততক্ষণ দেখা করব না। আমি যাব। আমি তোকে ফোন করে বলবো যে আমাদের মেয়ে বিয়ের জন্য রেডি? জানোয়ার কথা। বাবা প্লিজ, বাবা বাবা প্লিজ, মামা বাবা প্লিজ বাবাকে বারণ করো না প্লিজ। বাবা ওর কোনো দোষ নেই বাবা, প্লিজ প্লিজ বাবা। বাবা ছাড়ো ওকে বাবা, প্লিজ আমাদের ক্ষমা করে দাও বাবা, প্লিজ ছাড়ো ওকে বাবা, প্লিজ। আমাদের মধ্যে কিচ্ছু নেই বাবা, প্লিজ ওকে ছেড়ে দাও প্লিজ বাবা। বাবা প্লিজ, বাবা প্লিজ, বাবা প্লিজ। রোহন আমার সামনেই মরে গেল ম্যাডাম, বাবা আমার সামনেই ওকে। আমি কত কাঁদলাম, আমি কতবার ওনাকে বললাম করো না করো না, কিন্তু বাবা আমার কোনো কথাই শুনলো না। বাবা বাবা বাবা। খুব বড় ভুল করে ফেলেছি ওকে মেরে। কাউকে গলা টিপে মেরে ফেলাটাকে ভুল নয়, মার্ডার বলা হয়। স্বীকার করছে আমার এইরকম করাটা উচিত হয়নি, কিন্তু করে ফেলেছি। জামাইবাবু, ছেলেটা মরে গেছে, ওর লাশটাকে লোপাট করতে হবে। গাড়িটা আমি ট্রাভেল এজেন্সি থেকে আনিয়েছিলাম। রোহনের লাশ তোমরা দুজনে দুরানীনগর রেলওয়ে ট্র্যাকের পাশে ফেলে গেছিলে না? এক্স্যাক্ট জায়গাটা তো মনে নেই, তবে হ্যাঁ ওর লাশটাকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম লোপাট করবার জন্য। আর আমরা ওকে রেল লাইনের উপর শুইয়ে দিয়েছিলাম। আমরা এটা ভেবেছিলাম যে ওর মুখ বিকৃত হয়ে যাবে আর ওর লাশটাকে কেউ কোনোদিন চিনতেও পারবে না। একটা নির্জন জায়গায় আমরা ওর ব্যাগ আর পার্স জ্বালিয়ে দিয়েছিলাম। তাহলে 2012 থেকে 2014 এই 2 বছর তুমি কোথায় ছিলে? আর এটা তো অবভিয়াস, তুমি মিথ্যে বলছো রোহন তোমাকে বারাণসী স্টেশন অবধি দিয়েছে। আর ওই বাচ্চাটা কার? তোমার চিৎকার আমি শুনতে পাই, কিন্তু শুধু আমি, কিন্তু আমি শুনতে পাই না। না, আমি শুনতে চাই না। আর কেউ নেই শোনার মতন। তুমিই তার জন্য দায়ী, যা কিছু তোমার সঙ্গে ঘটছে। আমি চুপ ছিলাম, আমি যা কিছু সহ্য করেছি, হয়তো ওইটা ওরই শাস্তি। না নয় না, শাস্তি এখনো হয়নি, কারণ শাস্তি দেওয়ার কাজ শুধু আইনের। এখন তুমি শুধু আমাদের বলো এই 2 বছর কোথায় ছিলে, চুপ করে কেন ছিলে? আর এই বাচ্চাটা কার? আরে হীরা, কেমন আছো? আমি ভালো আছি। আচ্ছা। ওই লক্ষ্মী এসেছিল নাকি এখানে? না তো,
হয়েছেটা কি? সকালে বাড়ি থেকে বেরিয়েছিল, বলেছিল যে সর্ষের তেল আনতে যাচ্ছে, কিন্তু তারপর থেকে বাড়ি ফেরেনি। সকালে গিয়ে এখনো ফেরেনি, তাহলে নিশ্চয়ই কিছু হয়েছে হীরা। আমি তো কিছুই বুঝতে পারছি না যে কি করব না করব। এই যে ক্যারেক্টারটা বললেন এরা কানোজিয়া, আপনি বললেন যে ও জানতো 2 বছর ধরে নয়না কোথায় ছিল, তাহলে কি ওর দুটো আইডেন্টিটি ছিল? বোঝাই যাচ্ছে নয়নাই লক্ষ্মী ছিল, হীরার স্ত্রী, যে নিখোঁজ হয়ে গিয়েছিল। ওম প্রকাশ রাগের বশে রোহনকে খুন করে, কিন্তু এটাই শুধুমাত্র তার অন্যায় নয়, বরং এই অন্যায়টাকে লুকোনোর জন্য ওম প্রকাশ আর তার শালা সুরজ জয়সওয়াল এমন এমন রাস্তা পেরোলো যেটা জানার পর আমাদের লোম খাড়া হয়ে গেল। অন্যায়ের এই একটা তীরেতে বাস্তবে অনেকগুলো ক্ষতি হলো। জামাইবাবু, কিছু খাবে? জামাইবাবু, ও যে কোনো সময় ভেঙে পড়তে পারে, আর যদি ও ভেঙে পড়ে সারা জীবনের জন্য আমরা জেলে যাব। নয়না আমাদের সঙ্গে কেন এমন ছলনা করলো? কি অন্যায় ছিল আমাদের? হ্যাঁ, এখন দেখো, ভুল থেকে ভুলের জন্ম হচ্ছে। রোহনকে মানা আমাদের উচিত হয়নি। এবার আমরা কি করব? নিজেকে সামলান, কন্ট্রোল করুন, ভাবুন যে কি করতে হবে। দেখুন, নয়নার এখন এমন অবস্থা নয় যে এক্সাম দিতে পারবে, আর আপনি ওকে লখনৌ নিয়ে যেতেও পারেন না। রোহন পৃথিবী ছেড়ে চলে গেছে, এই কথাটা শুধু আমরা 3 জন জানি, আপনি, আমি আর নয়না। এখন কি করতে চাইছো? যেটা হয়ে গেছে সেটাকে আর বদলানো যাবে না। শুনছো তো তুমি মা? এখন যদি এখানে থাকো তাহলে খুব তাড়াতাড়ি রোহনের মা আর অন্যান্য আত্মীয় স্বজন এখানে এলাহাবাদে চলে আসবে, পুলিশের কাছে মিসিং কমপ্লেন জানাবে। তখন আমাদের সমস্যা হবে। আমি আর তোমার সূর্য মামা দুজনকে জেলে যেতে হবে, সঙ্গে সঙ্গে তোমার জেল হতে পারে মা। আমি এসব একদম চাই না। আমরা তোকে এখান থেকে অনেক দূরে নিয়ে যাব, কিন্তু একটা কথা মনে রাখিস, কখনো কেউ যেন এই কথাটা না জানতে পারে রোহনের সাথে কি হয়েছে। তোর এখানে থাকাটা আমাদের 3 জনের জন্য খুবই বিপজ্জনক। দেখো মা, যে কথা আমি তোমাকে এখন বলতে যাচ্ছি সেটা আজ থেকে, এখন থেকে সত্যি। এই সত্যিটা নিজেকে তুমি বোঝাবে, আর যদি প্রয়োজন পড়ে তাহলে সারা সমাজকে। সত্যিটা হলো যে রোহন এখানে এসেছিল, কিন্তু তোমার ডাকেতে ও এখানে আসেনি, ও নিজে থেকেই এসেছিল। আর এখানে এসে ও বন্দুক দেখিয়ে তোমাকে কিডন্যাপ করে নিয়েছিল। এর মধ্যে শুধু তোমার আর আমার বিষয় জড়িয়ে নেই মা, আমাদের পরিবারের মান সম্মানের বিষয় জড়িয়ে আছে। আমাদের সবকিছু বাঁচানো দরকার, শুধু একে অপরকে বাঁচানো নয়, পুরো পরিবারকে বাঁচানো জরুরি। নয়না, তুমি খুব ছোট্ট মেয়ে মা, তোমার সামনে পুরো ভবিষ্যৎটা পড়ে রয়েছে। তুমি তো অফিসের কাজে বাইরে গিয়েছিলে, এলাহাবাদ কি করে পৌঁছলে? হ্যাঁ, আমি অফিসের কাজেই গিয়েছিলাম, কিন্তু সূর্য আমাকে ফোন করে এখানে ডেকে পাঠিয়েছে। একটা খুব খারাপ খবর আছে বিদ্যা। কি হয়েছে? নয়না ভালো আছে তো? আমাদের নয়না এখানে নেই। কি হয়েছে ওর? হ্যাঁ, ওই তো, যাও ওর বাড়িতে যাও, তারপর জিজ্ঞাসা করো শয়তানের মাকে ও কি এলাহাবাদ এসেছিল। জিজ্ঞাসা করো, ওই শয়তান এই এলাহাবাদে ছিল। এসব কাজ ওই করেছে, কিডন্যাপ করেছে আমাদের মেয়েকে।
নষ্ট করে দিয়েছে আমাদের মেয়ের জীবনটা। আমাদের চেনা জানা একটা লোক নিজের পরিবারের সাথে একটা ছোট গ্রামে থাকে। আমি নয়নাকে ওখানেই নিয়ে গেলাম। এটা কি সেই দিন হয়েছিল 10ই মার্চ 2012? হ্যাঁ, কোন গ্রামে নিয়ে গিয়েছিলে? সামালপুর গ্রাম। সামালপুর গ্রাম, যেটা এখান থেকে বারাণসী যাওয়ার পথে পড়ে, প্রায় 40 কিলোমিটার দূরে। ওই সামালপুর না? হ্যাঁ, ওটাই। তার মানে তুমি সেদিন নয়নাকে সামালপুর গ্রামে পৌঁছে দিয়ে এখানে এলাহাবাদে ফিরে আসো, আর ওম প্রকাশের সাথে এই থানায় রোহনের বিরুদ্ধে কেস দায়ের করেছিলে। নয়না আর রোহনের ফোনস? সামালপুরের জন্য বেরোনোর আগে আমরা নয়না আর রোহনের ফোন বন্ধ করে দিয়েছিলাম। তারপরে দুজনের ফোন ভেঙে ফেলে দিয়েছিলাম। তার মানে পুরো 2 বছর, 2012 থেকে 2014 নয়না সামালপুর গ্রামে ছিল। ওর নাম হচ্ছে লক্ষ্মী। ওর বাবা আর আমি খুব ভালো বন্ধু ছিলাম। 6 মাস আগে ও আর ওর বউ একটা ট্রেন অ্যাক্সিডেন্টে মারা গেছিল। একমাত্র সন্তান, চিরকাল গ্রামেই থেকেছে। শহর ওর ঠিক স্যুট করে না। আপনাদের যদি কোনো আপত্তি না থাকে এখানে ওকে রেখে যাই। আরে সুরজবাবু, আপনি এভাবে বলে কেন আমাদের এত লজ্জা দিচ্ছেন? আজ আমাদের যা কিছু আছে সব তো আপনারই দয়ায়। এই বাড়িটা, চাষের জমি, সব কিছু। আপনি আমাদের লোনটা না করিয়ে দিলে আমাদের রাস্তায় ভিক্ষা করতে হতো। কিন্তু সুরজ দাদা, লক্ষ্মীর আমাদের সঙ্গে থাকতে কোনো অসুবিধে হবে না তো? না না, ও আসলে খুব শান্ত স্বভাবের মেয়ে। মনটা খুব পরিষ্কার আর কম কথা বলে। এই ধরুন বাড়ির যত কাজকর্ম আছে ও সবই পারে, তাই না লক্ষ্মী? ক্লাস 12-এ 95% মার্কস পাওয়া মেয়ে, কম্পিউটার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখা মেয়ে, নিজের আদরের মেয়েকে তুমি একটা দেহাতি বাড়িতে চাকরানি করে রাখলে, তার নাম পাল্টে দিলে, তাকে অনাথ বললে, তারপর বিয়েও দিয়ে দিলে। কিন্তু ওর স্বামী এটা জানতো না যে তার স্ত্রী লক্ষ্মী আসলে লক্ষ্মী না। তুমি একটা দেহাতি বাড়িতে চাকরানি করে রাখলে, তার নাম পাল্টে দিলে, তাকে অনাথ বললে, তারপর বিয়েও দিয়ে দিলে। কিন্তু ওর স্বামী এটা জানতো না যে তার স্ত্রী লক্ষ্মী আসলে লক্ষ্মী নয়। হীরা কানোজিয়ার সাথে তোমার বিয়ের সময় সেখানে তোমার বাবা গেস্ট হিসেবে গিয়েছিলেন? তাহলে তোমার ওই বাচ্চাটা ওই হীরার? আগে হ্যাঁ, আমার স্বামী। তাহলে 2 বছর পর 7 মাসের প্রেগন্যান্সির কন্ডিশনে বারাণসী এসে নিজের মাকে ফোন করার উদ্দেশ্য কি ছিল? আমি কাঠপুতুল ছিলাম ম্যাডাম। আর এই সুতো বাবা আর সূর্যমা আমার হাতে ছিল। হ্যালো সুরজবাবু, কথাটা বলতে ইচ্ছা করছে না, কিন্তু বলতে হবেই আপনাকে। এই হীরা লক্ষ্মীকে আমাদের বাড়িতে ছেড়ে গেছে ডেলিভারির জন্য। বলছি কি, যতদিন না লক্ষ্মীর বিয়ে হয়েছে ততদিন তো লক্ষ্মীকে আমরা দেখলাম, কিন্তু এখন আমরা ওর দায়িত্ব আর নিতে পারবো না। দেখুন, আমি বলছি আপনার বউকে কোনো কাজ করতে হবে না। আমি এখান থেকে পুরো খরচা পাঠাচ্ছি। একটা কাজের মেয়ে রেখে দিন। আপনি তো সবসময় জলের মতো টাকা খরচা করেছেন, কিন্তু সব জিনিস কি আর টাকা দিয়ে কেনা যায় দাদা? আমার স্ত্রী মিনা তো সরাসরি না বলে দিয়েছে ব্যাপারটা টাকার নয়, দায়িত্ব পালনের। আর ও তো আমাকে এটাও বলেছে যে আপনারা ওকে এলাহাবাদে কেন নিয়ে যাচ্ছেন না, ওখানে কেন ডেলিভারি করাচ্ছেন না। কথাটা ও ভয় থেকে বলছে, ও কি আশঙ্কা করছে সেই সব আমরা জানি না, কিন্তু আমরা আর ওর দায়িত্ব নিতে পারবো না। ওকে এখানে আনলে রেখা সব জানতে পারবে। আপনি নিশ্চয় বুঝছেন। পুলিশও এখন আর এই কেসটাকে নিয়ে নাড়াঘাটা করছে না, কিন্তু নয়না যদি বাড়ি ফিরে যায় ওনারা তাহলে জানতে পারবেন। আবার প্রশ্ন উঠবে। এটা নতুন অধ্যায়। নয়নাকে আবার ফিরিয়ে এনে
ওর ডেলিভারি করানো হলো। ওই একটা ভুল করার পর নাটকের গল্পটা এগোতেই থাকে। আমি সবসময় শুধু একটাই ভয় পেতাম, যেদিন এই নাটকের জবনিকাটা পড়বে আমাদের পর্দা ফাঁস হয়ে যাবে। নয়নাকে যদি ফিরিয়ে আনি তাহলে রোহনকেও ফিরিয়ে আনতে হবে। আবার একটা মিথ্যে দাঁড় করাতে হবে রোহনের ব্যাপারে। 2 বছর নয়না কোথায় ছিল, কি অবস্থায় ছিল, পুরো গল্পটা অনেক ভাবনা চিন্তা করে তৈরি করতে হবে। বুঝতে পেরেছিস তুই? ফোনে মাকে কি বলবি? হুম। এনে রাখ। ওইদিকে পাবলিক ফোন বুথ, আর যতটা বুঝিয়েছি শুধু সেইটুকুই বলিস। নয়না, এটা বিশ্বাস করা তো আমার পক্ষে আরো কঠিন হয়ে যাচ্ছে যে তখনও তুমি প্রচন্ড রকমের ভয় পেয়ে ভীতু টাইপের ছিলে, যে নিজের বাবা আর মামার হাতের কাঠের পুতুল ছিল। ওনাদের কথায় তুমি আরও একবার 2 বছর পর রোহনের নামে এই জঘন্য অত্যাচারের বদনাম ছড়ালে। বন্দি করেছে, রেপ করেছে, অন্ধকারে রেখেছে। আপনার মেনে নেওয়াটা অসম্ভব মনে হতে পারে, কিন্তু বাবা আর মামা তো আমাকে ভয় দেখিয়ে মানিয়েই নিয়েছিল। এটা বলে যে রোহনের মার্ডারে আমারও ইনভলভমেন্ট পুলিশ খুঁজবে আর আমার পুরো জীবন জেলে কাটবে। সত্যি বলতে কি, আমার জীবন বাইরেও জেলের কম কিছু ছিল না। আমি ক্লান্ত হয়ে গেছিলাম। আমি রোজ রোহনের জন্য কাঁদতাম। বাবার মিথ্যে আমাকে যতটা কষ্ট দিত, রোহনের সত্যিও আমাকে ততটাই কষ্ট দিত। ও রোজ আমাকে বলতো যে আমিও ততটাই ভাগিদার যতটা বাবা। নয়না, তোমার ভালোবাসা খুবই দুর্বল ছিল, কেননা তোমার রোহন মৃত্যুর পরেও তোমাদের দেওয়া বদনাম সহ্য করছিল। কিন্তু সেটা আর হবে না। ওর মৃত্যুর 2 বছর পরেও তোমার মধ্যে সত্যি বলার সাহস নেই। আমার সত্যি ওটাই ছিল যেটা বাবা আমাকে বলতো, আর আমি ওটা পুলিশকেও বলেছি। ঠিক আছে নয়না, এটা মেনে নিলাম। যখন রোহন খুন হয়েছিল তখন তুমি 17 বছরের নাবালিকা ছিলে, কিন্তু নয়না, 18 বছর বয়স থেকে তুমি খুব দূরে ছিলে না। একটা ছেলেকে ভালোবাসতে, বুঝদার, স্মার্ট আর পড়াশুনো জানা মেয়ে তুমি। কিন্তু তুমি এই নাটকটাকে, দুঃখ পাওয়ার অভিনয়টাকে আরো বেশি করে করে রোহনের 2টো জালি বন্ধুর নাম করে পুলিশকে খাটালে, আর নিজের ফ্যামিলির সাথে সাথে তুমি রোহনের ফ্যামিলিকেও কাঁদিয়েছো। আমি বাবাকে কতবার বলেছি, কেঁদেছি, হাত জোড় করেছি, পা ধরেছি। আমি কতবার বলেছি যে আমি মা আর আঁচলের সাথে থাকতে চাই, আমি আবার নর্মাল জীবন কাটাতে চাই। প্লিজ বাবা, অনেক হয়েছে, আমি আর এরকম জীবন কাটাতে পারছি না। আমি বাড়ি যেতে চাই বাবা। তোমার স্বামীর বাড়ি এখন তোমার বাড়ি, হীরার কাছে। আমি একটা জ্যান্ত মিথ্যে, আমি লক্ষ্মী না, নয়না। আবার যদি তুমি নয়না হতে চাও তাহলে ওখানে আবার লক্ষ্মীর খোঁজ শুরু হয়ে যাবে। সবার প্রথমে তোমার মামা, তারপর আমাকে পুলিশ ধরে নিয়ে যাবে। আমি আমি এরকম কিছু আর করতে চাই না। শুধু তুমি তুমি কিছুদিন ওখানে থাকো, তারপর আমি তোমার ডিভোর্স করিয়ে দেবো। আমি কথা দিচ্ছি। আমার খুব ভালো মেয়ে মা, তুমি এতদিন এত সব করেছ নিজের মামা, আমার আর নিজের জীবন বাঁচানোর জন্যে। আমি তোমাকে কথা দিচ্ছি মা, এই যে 2টো বছর তোমার জীবনের গেল না, এটাকে শুধু তোমার দুঃস্বপ্ন বলে মনে হবে। কারণ আবার তুমি নতুন যে জীবনে পা দেবে না, সেটা ঠিক আগের মতোই হবে। একদম নর্মাল জীবন। নর্মাল জীবন? তোমার এটা মনে হয়েছিল যে এত বড় একটা অন্যায় করার পর তোমরা একটা নর্মাল জীবন অতিবাহিত করতে পারবে? এত ভরসা ছিল যে পুলিশ তোমাদের নাগালি পাবে না? এমন কোনো একটা দিন আমার যায়নি যেদিন নিজের কাজের জন্য আক্ষেপ করিনি, নিজেকে নিজে দোষারোপ করিনি। নয়না, তোমাকে গ্রেপ্তার করা হচ্ছে রোহন ত্রিপাঠীর হত্যায় সঙ্গ দেওয়ার জন্য, রোহনের ওপর মিথ্যে বদনাম দেওয়ার জন্য, আর পুলিশকে মিথ্যে বলে বোকা বানানোর জন্য। এর থেকে তো ভালো হতো তুমি আমাকেও মেরে দিতে বাবা, রোহনের সাথে আমাকেও মেরে দিতে।
ও আমার স্টাডিজ পুরো হওয়া পর্যন্ত ওয়েট করতে রাজি ছিল। ও পড়াশুনো জানতো, ডিসেন্ট ছিল, ভালো ছিল। এমনিও আমাদের ভালোবাসায় কি ভুল ছিল বাবা? তুই তো এত স্মার্ট আর ইন্টেলিজেন্ট। আচ্ছা, তুই এসব করার জন্য কি করে রাজি হয়ে গেলি? বাবা আর মামা তোকে ভয় দেখাচ্ছিল, মাকে বলে দিতিস, পুলিশকে বলে দিতিস। জানি না আমি কি করে এত প্রাণহীন হয়ে গেলাম। কি সত্যি আর মিথ্যে, ভুল আর ঠিকের বিচারই আমি করতে পারছিলাম না। আমি নিজেকেই ক্ষমা করতে পারছিলাম না আঁচল। আর সাথে নিজের ভুলগুলো শোধরানোর সাহসও করে উঠতে পারছিলাম না। আমি রোহনের মৃত্যুর জন্যও দায়ী। খুনি আমি। তোর কাছে তো অনেক সুযোগ ছিল সত্যি কথা বলার, তবুও তুই এরকম ভাবে চুপ করে থাকলি। তুই একবারের জন্যও ভাবলি না কি মা, আমি, মালতী আন্টি, অর্পিতা দিদি, আশিস দাদা, আমরা সবাই কিভাবে ছিলাম? আমি কি তোমাকে চিনি? আমি কি করে ভাবলাম যে তুমি যা সিদ্ধান্ত নেবে তা আমাদের তিনজনের পক্ষেই ভালো? এখন কি করব আমি? কাঁদবো না হাসবো আমার ভাগ্যের উপর? 5 বছর আমি অপেক্ষা করেছি আমার মেয়ের জন্য, আর তোমার কোনো হেলদোল ছিল না। একটা মিথ্যের মুখোশ পরে দাঁড়িয়ে থাকলে। আর আজ মুখোশ খুলে গেল তো জানতে পারলাম রোহন তো নির্দোষ ছিল, যাকে আমি সবসময় আমার শত্রু মনে করতাম। আসল শত্রু তো তুমি। রোহন এত বছর বাড়ি ফিরল না, কোনো কন্ট্যাক্ট করলো না, আর আমরা শুধু এটাই বলে গেলাম যে রোহন কোনো কিডন্যাপ করতে পারে না। কিন্তু আমাদের মধ্যে কেউ কেন এটা ভাবলো না যে ও মার্ডার হয়ে যেতে পারে? আমরা রোহনকে বিশ্বাস করা বন্ধ করে দিয়েছিলাম, নিজের উপর বিশ্বাস উঠে গেছিল আশিস। আমরাও তো রোহনকেই দোষী ভাবছিলাম। মানছি যে যে সময় এটা হয়েছিল সেই সময় নয়না ছোট ছিল, মাইনর ছিল। 5 বছরের মধ্যে ওর একবারের জন্যও মনে হলো না যে যে ছেলেটাকে ও ভালোবাসত তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তা ওর চোখের সামনে। আর ওই ছেলেটার পরিবারকে এইভাবে হ্যারাস করা হচ্ছিল। ও এখানে ছিল কোথায় স্যার? ও তো অন্য কেউ হয়, অন্য কোথাও ছিল। বিদ্যা দেবী অন্য কোথাও যদি অন্য নামে থাকে সেটা জবরদস্তি ছিল, কিন্তু ও এখানে এসেছিল 2 বছর পরে আপনার সঙ্গে দেখা করে। কিন্তু তখনও ও একই মিথ্যে বলে। আমরা এদিকে বিশ্বাস করেছিলাম যে সমস্ত কিছু কাজ রোহনই করেছে, কিন্তু আসল অন্যায়টা করেছে আপনার মেয়ে নয়না, আপনার স্বামী ওমপ্রকাশ আর আপনার ভাই সুরজ জয়সওয়াল। কিন্তু যখন 2 বছর বাদে ও আপনার কাছে এলো তখন আপনি রাজি হয়ে গেলেন যে ওকে বাড়িতে নিয়ে যাবেন না। আপনি একবারের জন্যও ভাবলেন না যে আপনার মেয়ে কিভাবে রয়েছে, কোথায় রয়েছে। আমি ওর কথাকেই সত্যি মনে করেছিলাম। খুব বিশ্বাস করতাম আমি নয়নার বাবাকে। বেদা দেবী বাইরে একজন বসে আছে যার জীবন থেকে বিশ্বাসটাই উবে গেছে। সে আপনার মেয়ে নয়নাকে 4 বছর ধরে নিজের বউ লক্ষ্মী ভেবে তার সাথে বিবাহিত জীবন কাটাচ্ছিল। আজকে জানতে পারল যে তার এই 4 বছরের বিবাহিত জীবনটা পুরোটাই মিথ্যের ওপর দাঁড়িয়ে। ও লক্ষ্মী নয়? না, ওর নাম নয়না। আমার আর লক্ষ্মীর একটা ছোট ছেলে আছে। গত 4 বছর ধরে আমরা স্বামী স্ত্রী, আর এখন অন্য কেউ। স্যার, এটা তো প্রতারণা হলো না? প্রতারণা শুধু তোমার সাথে না, অনেকের সাথে হয়েছে। নয়না মানে তোমার স্ত্রী লক্ষ্মী, ওর মা আর বোনের সাথেও হয়েছে। রোহন বলে যে ছেলেটাকে ওর বাবা মেরে ফেলেছে তার পরিবারের সাথে হয়েছে। 5 বছর ধরে পুলিশ ফোর্সকে ঘোল খাইয়েছে। আর হ্যাঁ, তোমার সাথেও প্রতারণা হয়েছে, খুব বড় প্রতারণা। আমি তো এটাই বুঝতে পারছি না বিদ্যা, যে আমার তরতাজা ছেলেটার চলে যাওয়ার শোক পালন করব,
নাকি এই কথাটা ভেবে খুশি হব যে ও শয়তান ছিল না? জানি না আমি ঠিক কিভাবে আমি ক্ষমা চাইবো। তাও আপনি আমার থেকে বেশি সহ্য করেছেন, অনেক বেশি। পারলে আমাকে ক্ষমা করে দেবে। রোহনের খুন আর সেটা লুকোনোর জন্য মিথ্যের তৈরি পাহাড় অনেকগুলো মানুষের হৃদয়কে ভেঙে টুকরো করে দিল। এই মানুষগুলো দীর্ঘ 5টা বছর মিথ্যাটাকে সত্যি ভেবে বিশ্বাস করেছিল, আর যখন সত্যিটা জানা গেল জীবনটা আগের চাইতেও দুর্বিষহ হয়ে উঠল। ভালো করে দেখলে আপনি একটা ডাউট করেছিলেন মাত্র। যদি আপনি ডাউট না করতেন তাহলে এই কেসটা কোনোদিনও বন্ধ হতো না। আর এখন যদি বন্ধ না হতো তাহলে না জানি কত মিথ্যে অপরাধী তৈরি হতো আর সাজা ভোগ করতে হতো। আনসলভড কেসগুলো শুধুমাত্র পুলিশ ডিপার্টমেন্টকেই চিন্তিত করে না, সেই সঙ্গে এরা ভিকটিমের ফ্যামিলি মেম্বারদের মনেতেও নানা রকম প্রশ্ন তৈরি করে। যেমন এই কেসে রোহনের মা এবং সেই সঙ্গে আত্মীয়রা, এরা সবাই 5 বছর ধরে এটাই ভেবে এসেছে যে রোহন কিডন্যাপ, রেপ এবং টর্চার করতে পারে, যেখানে সত্যি এটাই ছিল যে রোহন নিজেই ছিল ভিকটিম। আর এমনিতেই যখন কোনো কেসকে সলভ করতে বহু বছর লেগে যায়, এই দীর্ঘ সময়টা অপরাধী কাজে লাগিয়ে দেয় নিজেকে আত্মরক্ষা করবার জন্যে। ওর আত্মবিশ্বাস গড়ে ওঠে, ও ভাবতে থাকে ও একটা পারফেক্ট ক্রাইম করতে পেরেছে, আর তার ফলে ও আরও ক্রাইম করার উৎসাহ পেয়ে যায়। 2012-এ ঘটে যাওয়া কেসটা যদি 2017-এ টেক অফ না করতাম তাহলে আমরা বড় ভুল করতাম। আমরা শুধুমাত্র এই কেসটাকেই টেক অফ করিনি, বরং বলা যায় এই কেসের ভুলগুলো, অন্যায়গুলো শোধরাতে পেরেছি। ভুল সবসময় শোধরানো যায়, শুধু সেই পরিবেশ, সেই পরিস্থিতি তৈরি করতে হয় যেখানে ভুলটা আর ভুল থাকে না। একজন বাবা তার সন্তানের কোনো ডিসিশনকে, কোনো ভুলকে অন্যায় ভাবতে পারেন, কিন্তু একজন বাবার পক্ষে, একজন পিতার পক্ষে এই কথাটা ভাবাও খুবই দরকারি যে তার সন্তানের করা ভুলটা এতটাই সঙ্গীন যেটা কিছুতেই শোধরানো যাবে না। ছোট ছোট ভুলগুলোকে সহজে না মিটিয়ে গভীরে যাওয়া বাস্তবিক ক্ষেত্রে একটা বড় ভুল, যেটা থেকে মানুষ কোনো শিক্ষা পায় না, যেটা থেকে কোনো উত্তরণ ঘটে না, যেটা থেকে শুধুমাত্রই একটা রিপেল এফেক্ট জন্ম নেয়, যেটা থেকে অনেক মানুষের জীবন কখনো ভাসিয়ে দেয়, কখনো বা ডুবিয়ে দেয়। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.